সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনার অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব ইকতেদার আহমেদ, সাবেক জজ ও রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত আসলে আমরা দিনের যেসব পত্রপত্রিকা প্রকাশিত হয়ে থাকে সেগুলোকে আমরা বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম লোডশেডিং মানেই গ্রাম, স্থায়ী হচ্ছে বিদ্যুৎ বৈষম্য। আরেকটি শিরোনাম যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে, সমঝোতার আভাস নেই। আরেকটি শিরোনাম আমরা দেখছি উচ্চকক্ষ গণভোট ও জুলাই সনদ নিয়ে টানাপোড়েন। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম ডিজেল সারের সংকট, চড়া মূল্যে দিশেহারা কৃষক। প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক, গণমাধ্যমের সমস্যা সমাধানে ইতিবাচক সরকার। আরেকটি মন্তব্য প্রতিবেদন মাহমুদুর রহমানের, তিনি লিখেছেন সরকারের মধুচন্দ্রিমায় গ্রহণ লাগার শঙ্কা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম গ্রামে ৮ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ থাকে না, লোডশেডিংয়ে তীব্র ভোগান্তি, শিল্পে উৎপাদন ব্যাহত। আরেকটি শিরোনাম ইরানকে আলোচনায় আনার চেষ্টা, বৈঠকের সম্ভাবনার সঙ্গে আছে যুদ্ধের প্রস্তুতি। যুদ্ধে ফিরে যাব ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যুদ্ধক্ষেত্রে নতুন কার্ড প্রস্তুত জানিয়েছে তেহরান। যদিও আমরা মাঝখানে শুনেছি যুদ্ধবিরতির প্রস্তাব যেই আজকে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল সেটি আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন, ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দৈনিক সমকালের প্রধান শিরোনাম খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি। তারা বলছে খুনের অপরাধের যে তুলনামূলক চিত্র সেটা জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি তার চেয়েও বেশি বেড়েছে মার্চে। 5 জেলায় এক রাতে 10 খুন, চালের দামে উল্টো পথে বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারে দাম 19% কমলেও দেশে বেড়েছে 5%-এর বেশি। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম অধ্যাদেশ বাতিল নিয়ে বিশ্লেষকদের অভিমত, সব সরকারি পুলিশকে ব্যবহার করতে চায়। আরেকটি শিরোনাম হত্যাকাণ্ড, দখল ও চাঁদাবাজি সহ নানা অপকর্ম, শীর্ষ সন্ত্রাসীরা ফের তৎপর, হামরোগীর সংস্পর্শে আক্রান্ত অন্য শিশুরাও। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম মধ্যপ্রাচ্য কূটনীতিতে নানামুখী চাপে ঢাকা, উদার গণতন্ত্রের পথে হাঁটছে সরকার, মালিক সম্পাদকদের প্রশংসা। অনলাইনে তেল কালোবাজারের 300 চক্র। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম জন্ম নিয়ন্ত্রণে লাল বাতি। আরেকটি শিরোনাম হামে আরও 3 শিশুর মৃত্যু, চট্টগ্রামে দেশের একমাত্র সংক্রামক রোগের বিশ্বায়িত ইনস্টিটিউট, হচ্ছে না হামের পরীক্ষা, নেই আইসিইউ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম ঋণের টাকায় শিক্ষা উন্নয়নের নামে লুটপাটের আয়োজন, ট্রাম্পের হুমকিতেও অনড় ইরান, শঙ্কা থাকলেও বৈঠকের ইঙ্গিত। নোয়াব নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী সরকার। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, তাদের প্রধান শিরোনাম হচ্ছে অপারেশনের অপেক্ষায় 300 রোগী, মহাপরিকল্পনা ফাইল চাপা। ইউনূস সরকারের অপশাসনের দায় সুশীল সমাজ এড়াবে কিভাবে, এমন একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি আমরা। আরেকটি শিরোনাম প্রধানমন্ত্রী 3 মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসবেন। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম এবারও কৃষকের মাথায় হাত, ধানের ন্যায্য মূল্য নেই, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নয় যুক্তরাষ্ট্র। যদিও আমরা দেখেছি পরে ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম এস আলম বেক্সিমকোর সাথে সমঝোতার সুযোগ নেই, অর্থ উদ্ধারে 4 বিদেশি প্রতিষ্ঠানের অনুসন্ধান চলছে জানিয়েছেন অর্থমন্ত্রী। হুমকির মুখে আলোচনা নাকচ ইরানের, ট্রাম্পের নজর সমঝোতায়। উপজেলায় অফিস পাচ্ছেন না এমপিরা, গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম মনিটরিং নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপির, আইন শৃঙ্খলার চরম অবনতি, চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি, মব সন্ত্রাস ধর্ষণ নির্যাতন খুন অপহরণ রাহাজানি ও কিশোর গ্যাং কালচারে জনজীবন দুর্বিষহ। আরেকটি শিরোনাম শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সময়সীমা, শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম বিশ্বের অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে বাংলাদেশের প্রকৌশল শিক্ষার্থীরা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়েছে 35% পর্যন্ত, বাড়ছে কৃষি ও ভোগ্যপণ্যের দাম। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, দেয়ার মেইন হেডলাইন্স ভিলেজেস সুইট amid lengthy power cuts, fuel shortage leaves plants struggling to meet even off-peak demand. Another headline, what to resume if talk fails, family of 4 brutally murdered. Another English daily, The New Age,
No cases filed in 61% attacks on shrines, darbars. US-Iran ready for war as talks in limbo. Another headlines, 4 of a family hacked to death in Nauga. Another English daily, Dhaka Tribune. Their main headlines, Earth Day spotlights Dhaka's worsening water crisis. Another headlines, PM's advisor Jahed, transport fares to be rationally adjusted. তো এই ছিল আসলে বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। এর বাইরেও আমরা একটি নিউজ দেখেছি যেটাকে বেশ গুরুত্ব দিয়েই বিভিন্ন গণমাধ্যম প্রচার করেছে। সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, তার বিরুদ্ধে কোটি টাকার ঘুষ চাওয়ার যে অডিও সেটি জেনুইন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আমরা এটি দিয়ে আলোচনা শুরু করতে চাই। এই যে একজন প্রসিকিউটর তিনি একজন আসামিকে জামিন পাইয়ে দেওয়ার জন্য তিনি নিজে প্রায় 26 বার যোগাযোগ করেছেন এবং বলা হচ্ছে মধ্যস্থতাকারীর মাধ্যমে, এবং অন্তত তিনি নিজে সরাসরি 14 বার ঘুষ চেয়েছেন। বিচার কাজে জড়িত একজন প্রসিকিউটর, আসলে তার এমন নৈতিক স্খলনের এত বড় কারণটা কি আসলে? এটা তো ধরেন হলো যে তার, আমি বলবো যে একটা অবক্ষয়, যে প্রসিকিউটর যিনি নিতে হলো যতদিন কাজে বহাল থাকেন উনি কিন্তু সরকারি কর্মচারী এবং তিনি সরকার থেকে বেতন ভাতা এবং যত ধরনের সুযোগ সুবিধা আছে সবই কিন্তু উনি পান। তো সেখানে তো তারা যদি বেতন ভাতা যদি সরকারি যদি বহন করে তাহলে তার তো হলো যে সরকারের প্রতি অনুগত থাকা উচিত এবং ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয় সে ব্যাপারে অন্ততপক্ষে স্বচ্ছ থাকা উচিত। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তিনি জামিন পাইয়ে দেওয়ার জন্য যে আপনি যেটা বললেন যে একাধিকবার ঘুষ দাবি করেছে, এটা তো মানে অনুচিত এবং অনৈতিক, এবং এটা তো কোনোভাবেই যে তার যে পেশার সাথে সামঞ্জস্যপূর্ণ না। তো সুতরাং এটা নিয়ে যে তদন্ত কমিটি গঠনের পূর্বেই তিনি দেখলাম যে পদত্যাগ করেছেন। তো এখন পদত্যাগ করলেও এটা তদন্ত কমিটি যেহেতু গঠিত হয়েছে, তদন্ত কমিটি তদন্ত করবে এবং তদন্ত করে তারা হয়তো একটা প্রতিবেদন দাখিল করবে। এখন প্রতিবেদনে যদি তদন্ত প্রতিবেদনে তিনি যদি দোষী সাব্যস্ত হন, সেক্ষেত্রে তারা এখন তদন্ত কমিটি কী ধরনের সুপারিশ করে সেটা তার যে বার কাউন্সিলের যে সদস্যপদ সেটা হয়তো বাতিল করার জন্য বলতে পারে বা অন্য কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বলতে পারে। এখন তদন্তের উপর নির্ভর করবে এবং তদন্ত কমিটির দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে আর কি, যে তারা কী ধরনের সুপারিশ করবে, এবং ওই সুপারিশের ভিত্তিতে আমি আশা করি এবং বিশ্বাস করি যে আইন মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এইটা তো হয়তো একটা বিষয়, কিন্তু আমরা এর আগেও দেখেছি যে হয়তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেকে হয়তো জামিন পেয়েছেন যারা হয়তো জুলাই অভ্যুত্থানের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তাদের জামিনের পিছনেও কি এরকম আসলে ঘুষের বা কোনো রহস্য থাকতে পারে? থাকতে তো পারে, এটার মানে না থাকাটা অস্বাভাবিক কিছু না, থাকতে পারে। এবং সেটা যদি ধরেন যদি এখন যতক্ষণ পর্যন্ত না অভিযোগ দায়ের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমরা এটা বলতে পারি না। যদি কেউ বিরুদ্ধে যদি কখনো যদি অভিযোগ দায়ের হয় এবং সেটা যদি তদন্তের সাপেক্ষে যদি প্রমাণ হয় তখন আমরা সেটাকে হয়তো এই বিবেচনায় নিতে পারি। আরেকটা অভিযোগ অনেকে করে থাকেন যে আদালত পাড়া, বিশেষ করে নানা ধরনের অভিযোগের কথা বলেন, শুধু বিচার কাজে যারা জড়িত তারাই শুধু নয়, কথিত আছে কিংবা প্রচলিত কথা যে আদালতের বারান্দাও অনেক সময় টাকা চাই। এই যে আদালতের নিয়ে কিংবা বিচার কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের নেতিবাচক প্রবণতার কারণটা কি আসলে? এটা ধরেন যে আসলে তো যদি সমাজে যদি দুর্নীতি যদি থাকে তখন দুর্নীতিতে ধরেন একটা সেক্টরে যদি দুর্নীতি থাকে এটা কিন্তু অন্যান্য সেক্টরকেও কিন্তু গ্রাস করে। যেমন মাছের পতন যেমন মাথা থেকে শুরু হয়, তো সমাজেরও কিন্তু সেভাবে হলো যে দুর্নীতি যখন একটা সেক্টরকে গ্রাস করে তখন হলো এটা মানে সর্বগ্রাসী হিসাবে অপরাপর সেক্টরে এটার প্রভাব বিস্তার করে। তো এখন ধরেন যদি প্রসিকিউটর দুর্নীতি করে, প্রসিকিউটরের সঙ্গে ধরেন একটা মামলা তো মানে আছে যে এই হলো যে যারা বিচার কার্য পরিচালনা করছেন, তারপরে বাদী বিবাদী আর যে প্রসিকিউটর, তিনটে পক্ষ। তো এখন যেন মামলার যে বাদী বা বিবাদী সবসময় চায় তাদের পক্ষে যেন রায় যায়, এবং তাদের পক্ষে রায় নেওয়ার জন্য যত ধরনের পন্থা অবলম্বন করা দরকার তারা হয়তো সেই ধরনের পন্থা অবলম্বন করে। এবং এই পন্থা অবলম্বন করতে গিয়ে দেখা যাচ্ছে যে হয়তো এই যে মানে ঘুষের
প্রসঙ্গগুলো চলে আসে। তখন সেখানে হচ্ছে হলো তারা প্রসিকিউটরকে প্রভাবিত করার চেষ্টা করে, বিচারককে প্রভাবিত করার চেষ্টা করে। এখন প্রভাবিত করার যখন চেষ্টা করা হয় তখন তো ধরেন মানে টাকার অফার দেওয়া হয়। এখন টাকার অফার দিলে এখন সবাই তো আর সমান না, কেউ হয়তো এই অফারে হয়তো এই যে এই হয়তো প্রলোভনে প্রলুব্ধ হয়ে ইয়ে করতেছে, এটার কাছে মানে নথি স্বীকার করতেছে। আরবার কেউ হয়তো মানে মানে নীতি বা নৈতিকতা মেনটেন করতেছে এবং শত প্রলোভনেও দেখা যাচ্ছে যে সে তার হচ্ছে হলো যে সততা ন্যায়পরায়ণতা এটাকে অক্ষুণ্ণ রাখছে। তো এটা তো ব্যক্তি বিচারকের উপর নির্ভর করে। তো এটা প্রসিকিউটরের ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য, বিচারকের ক্ষেত্রেও সে সমভাবে প্রযোজ্য। এতে করে কি ন্যায় বিচার আসলে বিঘ্নিত হতে পারে বা হয়? না, ন্যায় বিচার তো বিঘ্নিত হচ্ছেই। আমরা তো ধরেন মানে যারা ধরেন এই ধরনের এই যে অবৈধ কার্যকলাপে লিপ্ত, এগুলো তো পত্রপত্রিকাতে তো সমানে তো আসে না। তো যখন আসে তখন হয়তো আমরা জানতে পারি আর কি। এরকম অনেক আছে যে এই যে অবৈধ প্রভাব বিস্তার করতেছে এবং সেভাবে হচ্ছে হলো যে অবৈধ লেনদেনও হচ্ছে এবং তারা হয়তো কাঙ্ক্ষিত ফলাফলও পাচ্ছে। তো এগুলো হয়তো সব তো আর এই সামনে আসে না। সামনে আসলেই হয়তো আমরা জানতে পারি আর কি। জি, আরেকটি বিষয় আমরা দেখলাম কয়েকটি গণমাধ্যম ফলাও করে প্রচার করেছে। আমরা দেখেছি নওগাঁয় গতকাল 4 জন খুন হয়েছে। এরকম খুনের মতো গুরুতর অপরাধগুলো বাড়ছে। একটা পরিসংখ্যান একটা গণমাধ্যমে দেখলাম, ফেব্রুয়ারিতে খুন হয়েছিলেন 239 জন, মার্চে 317। মানে এই গত 3 মাসেই একের পর এক এই খুনের প্রবণতা বাড়ছে। এর কারণটা কি? এখন তো গণতান্ত্রিক সরকার, মানুষের মধ্যে শৃঙ্খলা ফেরার কথা কিংবা মানুষের মধ্যে স্বস্তি ফেরার কথা। এই অবস্থায় এই ধরনের অপরাধ বেড়ে যাওয়ার কারণটা কি? এটা ধরেন বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন দেশের হচ্ছিল যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা, এটা ধরেন অত্যন্ত ভঙ্গুর এবং দেখা যাচ্ছে যে এই বিভিন্ন জায়গায় যে এরকম মব সন্ত্রাস যেটা হচ্ছে, এগুলোকে দমন করার জন্য মানে এই যে পুলিশের যে ধরনের কার্যক্রম গ্রহণ করা উচিত, পুলিশ হয়তো ওই ধরনের কার্যক্রম গ্রহণ করছে না। আর আমাদেরকে দেখতে হবে যে পুলিশ বাহিনীও তো কিন্তু দেখা যাচ্ছে যে এই বাহিনীটির উপরে কিন্তু অনেক বড় ধকল গিয়েছে। তো এখনও কিন্তু ওইভাবে তারা হচ্ছিল পুনর্গঠিত বা সংগঠিত হতে পারেনি। তো সেজন্য হয়তো যে পুলিশ হয়তো এখনও মানে ঠিকভাবে তার প্রভাব কাজে লাগাতে পারছে না, এটাও একটা কারণ হতে পারে। তারপরে ধরেন যে আইনশৃঙ্খলার যখন অবনতি হয় তখন যারা সুযোগ সন্ধানী, এরা তো সবসময় চায় যে এটার মানে সুযোগে তাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জন করা। তো সেখানে হয়তো যারা এই অপরাধের সাথে সম্পৃক্ত, এরা হয়তো এদের কার্যক্রম বিস্তৃত করে তারা তাদের যে অভিষ্ট লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু আমরা দেখেছি এই সরকার দায়িত্ব নেওয়ার পরে বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন মব কালচারের মতো কোনো কালচার আর বাংলাদেশে ঘটবে না। তাহলে এই যে মাঝে আরও 2-4টি ঘটনা ঘটে গেল, এর দায় কি সরকারকে নিতে হবে? না, এখন স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন মব কালচার হবে না, কিন্তু মব কালচার তো হচ্ছে। মব কালচার তো উনি বন্ধ করতে পারেননি। তো বন্ধ করতে যতক্ষণ পর্যন্ত না পারবেন ততক্ষণ পর্যন্ত তো এই ধরনের কথা বলা তো আমার মনে হয় মানে সমীচীন না। আরেকটি বিষয় আমরা দেখলাম যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনার কথা ছিল সেটি হয়নি। আমরা দেখছি যুদ্ধবিরতি আজকে শেষ হওয়ার কথা, সেটা বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা তিনি দিলেন, এটা কি আসলে আলোচনার পথকে প্রশস্ত করবে? যখন আমরা দেখছি তেহরান এখনও তাদের আলোচনার যাওয়ার ব্যাপারে অনড়, তারা তাদের দাবির ব্যাপারে অনড়, সেটা কি আলোচনায় পথ প্রশস্ত করবে? এখন প্রথম দফা তো আলোচনা হয়েছে। প্রথম দফা আলোচনা হওয়ার পরে এটা হয়তো প্রায় সমঝোতায় যাওয়ার একটা উপক্রম হয়েছিল, কিন্তু দেখা গেল যে শেষ মুহূর্তে দেখা গেল যে এটা ভেঙে গেল। তারপরে ধরেন দ্বিতীয় দফার আলোচনা, এটা এখন দ্বিতীয় দফার আলোচনা ইরান কিন্তু প্রথম থেকেই বলে আসছে যে তাদের যদি দাবি মানা হয় তারা হলো যে আলোচনার টেবিলে যোগ দেবে। তো দাবি যেহেতু মানা হয়নি, তারা আলোচনায় যোগ দেয়নি। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছিল যে তারা তাদের প্রতিনিধি দল পাঠাবে এবং শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু তারা প্রতিনিধি দল পাঠানোর ব্যাপারে অনড় ছিল। কিন্তু যখন দেখলো যে ইরান প্রতিনিধি দল পাঠাচ্ছে না, তখন তারা হলো যে শেষ মুহূর্তে ঘোষণা দিল যে তাদের প্রতিনিধি দলও যাবে না। তো এখন যুদ্ধবিরতির মেয়াদ তো আজকে শেষ হয়ে যাবে, আজকে শেষ হওয়ার কথা ছিল। এখন ট্রাম্প ঘোষণা দিয়েছিল যে এই যুদ্ধবিরতি তারা যদি দাবি না মানে এবং আলোচনায় যদি না বসে, তাহলে হলো যে তাদের যে অবকাঠামো যেটা আছে, যে তাদের হচ্ছিল বিদ্যুৎ, পানি,
তারপরে হচ্ছে হলো যে তেল শোধনাগার এগুলোর উপরে তারা বোমা বর্ষণ করবে। তো এখন দেখা গেল যে শেষ মুহূর্তে ট্রাম্পও ঘোষণা দিয়েছে যে যুদ্ধবিরতি এটা হয়তো আরও বাড়াবে, কারণ পাকিস্তান মধ্যস্থতা করতে চায়, তারা একটু সময় চেয়েছে, সেই কারণে টাইমটা বাড়ছে। তো এখন দেখা যাক যদি যুদ্ধবিরতির মেয়াদ যদি বাড়ালে হয়তো যদি সমঝোতা হয়তো এটা আমার মনে হয় শুধু খালি যুক্তরাষ্ট্র বা আমেরিকা বা ইসরায়েলের জন্য না, সারা পৃথিবীর জন্যই ভালো। এবং এই সংকটের কারণে দেখা যাচ্ছে যে সারা পৃথিবীতেও একটা কিন্তু মানে নৈরাজ্য দেখা দিয়েছে, একটা সংকট দেখা দিয়েছে। বিশেষ করে হচ্ছিল যে জ্বালানি সংকট এটা তীব্রতর হয়েছে, সার সংকট এটা তীব্রতর হয়েছে। তো এখন এই যে জ্বালানি সংকট এবং সার সংকট তীব্র হচ্ছে, বিশেষ করে ভুক্তভোগী আমরা বাংলাদেশও, এই অবস্থায় কি আসলে এই যে বাংলাদেশের যে খাদ্য উৎপাদন সেটা কি দীর্ঘমেয়াদে হুমকিতে পড়বে? তো অবশ্যই হুমকিতে পড়বে। এখন তো ধরেন আমাদের হচ্ছে হলো যে এই যে বড় মৌসুম যেটা, এটাই কিন্তু আমাদের হচ্ছে হলো যে খাদ্য উৎপাদনে মানে হচ্ছিল সবচেয়ে বেশি ভূমিকা রাখে। তো এখন বড় মৌসুম তো এখন হচ্ছে হলো চলে গিয়েছে, এরপরে আস্তে আস্তে হচ্ছে হলো যে আউশ এবং আমন মৌসুম। তো এখন আউশ এবং আমন মৌসুমে ধরেন সারের প্রয়োগ হয়। তো যদি সার দিতে না পারে তাহলে তো সেখানে তো দেখা যাচ্ছে যে মানে হচ্ছিল উৎপাদন বিঘ্নিত হবে। আর ধরেন এখন এটা যে ক্রাইসিস এটা কয়দিন পর্যন্ত চলে সেটার উপরে নির্ভর করছে আর কি। এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে তো আগামী যে এই বড় মৌসুম যেটা সেটা হচ্ছিল যে আমন বা আউশ, হ্যাঁ, তো সেটা হচ্ছিল ডিসেম্বরের মাসে, আগামী ডিসেম্বরে হয়তো শুরু হবে। সেটাও ব্যাহত হবে, সেটাও তো ব্যাহত হবে। আমরা একটা দেখছি জ্বালানির যে মানুষের মধ্যে যে জ্বালানি নিয়ে হাহাকার সেটা থামছে না। আমরা পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখছি, কিন্তু অনেকেই বলছিলেন যে আসলে দাম বাড়তে পারে সেই সংখ্যা থেকে অনেকে প্যানিক বাইং করছেন। দাম তো সরকার বাড়িয়েছে, এখনও তাহলে সেই প্যানিক বাইং থামছে না কেন? না, প্যানিক বাইং থামছে না কেন, এখানে হচ্ছে ধরনের কারচুপির বিষয় আছে। যে দেখা যাচ্ছে যে পেট্রোল পাম্পে যে দেখা যাচ্ছে যে 10 লিটার করে দিচ্ছে, কিন্তু আপনি যদি মানে টাকা দেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে 20 লিটার দিয়ে দিচ্ছে। এটা হচ্ছিল একটা দিক। আর একটা দিক হচ্ছিল যে সরকারি গাড়ি যেগুলো আছে, সরকারি গাড়িতে কিন্তু ওরা হচ্ছিল যে ট্যাঙ্ক মানে যখনই যাচ্ছে ট্যাঙ্ক ভর্তি করে দিচ্ছে। তো এই ধরনের কোনো মনিটরিং তো নাই যে এর আগে এই গাড়িটা কখন তেল নিল। তো এখন যে এবং এটা পত্রপত্রিকাতে রিপোর্টও হয়েছে যে সরকারি গাড়ির ড্রাইভার দেখা যাচ্ছে যে মানে কালোবাজারে তেল বিক্রি করছেন। তো এগুলো যতক্ষণ পর্যন্ত না বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো এই ধরনের মানে এই যে কার্যক্রম চলতেই থাকবে। আর আমাদের ধরেন এই যে পেট্রোল, অকটেন বা ডিজেল আমাদের কিন্তু অভ্যন্তরীণভাবে উৎপাদন হয়, এবং এটা বলা হচ্ছে যে আমাদের যে চাহিদা আছে তার 55 থেকে 60% কিন্তু অভ্যন্তরীণ যে উৎপাদন হয় তার থেকেই কিন্তু মেটানো সম্ভব, বিশেষ করে অকটেনটা। হ্যাঁ। তো এখন দেখা যাচ্ছে যে এই যে এই ফ্র্যাকশনাল প্ল্যান্ট মানে বিভিন্ন যে ওই যে এটা তো হচ্ছিল যে গ্যাস উত্তোলন যখন হয় তখন হচ্ছিল ফ্র্যাকশনাল প্ল্যান্টের মাধ্যমে এটার এই উৎপাদনটা হয় আর কি। তো এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ফ্র্যাকশনাল প্ল্যান্ট ঠিকভাবে কাজ করছে না, এবং এটাও বলছে যে যেমন এই যে সিলেট গ্যাস ফিল্ডের বোধহয় বলতেছে যে এই মানে এই সেখান থেকে যে অকটেন বা পেট্রোল আসার কথা সেই অকটেন বা পেট্রোল আসতেছে না। তো এটাও তো হচ্ছিল অত্যন্ত দুঃখজনক যে আমাদের অভ্যন্তরীণ যে এই চাহিদা যেটা আছে সেটা যদি 55 থেকে 60% যদি আমরা যদি দেশজ যে উৎপাদন দিয়ে যদি মেটাতে পারি তাহলে এটা তো একটা বড় ধরনের একটা অগ্রগতি, কিন্তু সেটাও দেখা যাচ্ছে যে ঠিকভাবে কাজ করছে না। আর আমাদের সরকার থেকে যেটা বলা হচ্ছে যে মানে তারা যে পরিমাণ আমাদের যে তেল আমদানি করছে এবং যে পরিমাণ তেল আমদানির পাইপলাইনে আছে এটা মানে ঠিকভাবে চলছে। তো ঠিকভাবে যদি চলে তাহলে তো জ্বালানির সংকট থাকার কথা না, কিংবা এই অস্থিরতা হওয়ার কথা না। তো কিন্তু দেখা যাচ্ছে যে এই যে সংকট যেটা এটা তো আরও হচ্ছিল প্রলম্বিত হচ্ছে এবং এটা দীর্ঘায়িত হচ্ছে। মাঝখানে আমরা দেখলাম সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি অভিযোগ করছিলেন সরকার আসলে যেই তথ্যটা জ্বালানি নিয়ে দিচ্ছে তার সাথে বাস্তবের কোনো মিল নেই। আসলে কি সরকার তাহলে ঠিকমতো তথ্যটা দিচ্ছে না? এখন সেটা সরকার ঠিকমতো তথ্য দিচ্ছে কি, যদি ঠিকভাবে তথ্য দিত তাহলে তো এই সংকট তো হওয়ার কথা না। যেহেতু সংকট হচ্ছে তাহলে যে বিরোধী দলীয় নেতা যে কথা বলেছেন তার কিছুটা হলেও সত্যতা হয়তো আছে। আরেকটা আমরা দেখলাম জ্বালানি তেলের আসলে দাম বাড়ার পরই অনেকেই ধারণা করছেন মূল্যস্ফীতি বেড়ে যাবে, বাজারে অনেক কিছুর দাম হয়তো বেড়ে গেছে ইতিমধ্যেই। আবার অনেকেই ধারণা করছেন গণপরিবহনের ভাড়াও বাড়বে। গতকালকে তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনিও জানিয়েছেন যে গণপরিবহনের ভাড়া বাড়বে, তবে সেটা যাতে যৌক্তিক পর্যায়ে বাড়ানো হয়, একেবারে যে সহনশীল পর্যায়ে থাকে সেই চেষ্টা সরকার করছে। সরকারকে আসলে সেই একদিকে জ্বালানি তেল দাম বাড়িয়ে দিল, আবার অন্যদিকে গণপরিবহনের ভাড়া যৌক্তিক পর্যায়ে বাড়াবে, বা মালিকরা কি শেষ পর্যন্ত সেই কথা শুনতে পারে? এখন ডিজেলের দাম তো বেড়েছে 15 টাকা,
তো এখন 15 টাকা এখন ভাড়া বিভিন্ন পত্র পত্রিকার খবর যে 25% পর্যন্ত নাকি ভাড়া বেড়েছে। তাহলে 15 টাকা মানে 15% যদি দাম বেড়ে থাকে তাহলে 15% যদি বাড়ায় এটা তো যৌক্তিক। এখন এই যে 35% যে বাড়ালো যে এটা তো কোনোভাবেই তো এটা গ্রহণযোগ্য না। আর এই যে এই পরিবহন ব্যবসায়ী যারা আছে তারা সবসময় তো হলো যে এই ধরনের সুযোগের অপেক্ষায় থাকে যে ঠিক আছে সরকার দাম বাড়িয়ে দিয়েছে আমরা হয়তো দাম বাড়িয়ে দিই। এখানে তো ধরেন মানে সরকারের উচিত ছিল যে এটা হচ্ছিল যে এই পরিবহন ভাড়া যেন না বাড়ে বা বাড়লেও যেন যৌক্তিক পর্যায়ে বাড়ে সেটা মনিটরিং করা, কিন্তু সেই ধরনের মনিটরিং তো নাই। এরকম মেকানিজম এতদিনও সরকার তৈরি করতে পারলো না কেন? এটা তো সরকারের একটা ব্যর্থতা, এটা বলতেই হবে। তাহলে এই জায়গা থেকে বের হতে গেলে এখন সরকার কি করতে পারে? এই যে এখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি যেটুকু হলো ঠিক ততটুকুই যেন গণপরিবহনের ভাড়া বাড়ে, সেটা নিশ্চিত করতে সরকারকে উদ্যোগ নেওয়া উচিত। অবশ্যই উদ্যোগ নেওয়া উচিত, এবং উদ্যোগ যদি না নেয় তাহলে হলো যে অসাধু যে পরিবহন ব্যবসায়ী যারা আছে তারা হয়তো এটার সুযোগ সুবিধা নিতেই থাকবে। আরেকটা বিষয় আমরা দেখছি যে এই বিশেষ করে এখন লোডশেডিং চরমে উঠেছে গ্রামে। বিশেষ করে আমরা 2-3টি পত্রিকার নিউজ দেখলাম, সেখানেও তারা বলছিল যে আসলে গ্রামে লোডশেডিং কোনো কোনো জায়গায় 8 থেকে 10 ঘন্টার বেশি, কোনো কোনো গ্রামে হয়তো তার চাইতেও বেশি। এই যে গ্রামে এবং শহরের মধ্যে লোডশেডিংয়ের বৈষম্য, এই বৈষম্যটা সরকারকে করতে হচ্ছে কেন? এটা কি সাধারণ মানুষকে আসলে বোঝানো যে শহরে লোডশেডিং নেই? এখন শহরের মানুষ তো অনেক বেশি সচেতন, সেজন্য হয়তো যে বা ঢাকা শহর যেটা বা চট্টগ্রাম শহর যেটা, এখানে তো ধরেন দেশের মানে শহরে বসবাসকারী লোকজনের অধিকাংশ তো এই দুটি বড় শহরেই তো বাস করে। এই দুটি বড় শহরে দেখা যাচ্ছে যে লোডশেডিংয়ের মাত্রা কম, কিন্তু অন্যান্য শহরেও কিন্তু লোডশেডিং মানে গ্রামের মতোই কিন্তু লোডশেডিং চলছে কিন্তু। তো এটার জন্য যে মানে হলো যে আমাদের যে বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুতের চাহিদা যেটা, এটা তো ধরেন আমাদের এখানে বিগত সরকারের সময় তো যে অনেকগুলো হলো যে এই বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছিল। তারপরে তো দেখা যাচ্ছে যে বিগত সরকারের সময়ও কিন্তু এই লোডশেডিং ছিল, যে গ্রামে যে এই যে 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং যেটা, সেটা কিন্তু বিগত সরকারের সময় ছিল। তো এই সরকারের আমলেও কিন্তু এটার কোনো তেমন উন্নতি হয়নি আর কি। তো এখন তো ধরেন যে বলছে যে জ্বালানি সংকটের কারণে এই সংকট হয়তো আরও প্রকটতর হয়েছে, বা ভবিষ্যতে যদি জ্বালানি সংকট অব্যাহত থাকে এটা হয়তো আরও প্রকটতর হবে। তো আমি মনে করি যে মানে এই শহর বা গ্রাম এখানে সমভাবে এটা দেওয়া উচিত আর কি, যে মানে শহরের মানুষ বিদ্যুৎ পাবে গ্রামের মানুষ বিদ্যুৎ পাবে না, এটা তো হতে পারে না। তো এটা যদি সমভাবে যদি দেওয়া হয় তাহলে বৈষম্য হয়তো কিছুটা হয়তো হ্রাস ঘটবে। আর নয় যদি ধরেন গ্রামে তো ধরেন এই কৃষি উৎপাদনে যে আপনার যে বিদ্যুতের যেটা যে এই ডিজেলের যেটা প্রয়োজন হয়, তো এটা তো ধরেন দেখা যাচ্ছে যে কিছু হলো যে ডিজেলের মাধ্যমে চলে, আবার কিছু বিদ্যুতের মাধ্যমে চলে। তো এখন বিদ্যুতের মাধ্যমে যেগুলো চলে সেগুলোর হয়তো যদি বিদ্যুৎ ঠিকমতো দিতে না পারে তাহলে উৎপাদন ব্যাহত হবে। মানে সেই জায়গায় গভীর নলকূপ কিংবা অন্য ক্ষেত্রে থাকে। আচ্ছা, আরেকটা বিষয় যদি আপনি আমাদের সাথে যোগ করতে চান, যে আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে সরকার এই বৈষম্যটা কোনোভাবে কমাতে পারছে না, তাহলে আপনি যেটা বললেন যে আসলে সমভাবে বন্টন করা উচিত, সেই জায়গায় যদি করতে হয় সেক্ষেত্রে কি ঢাকা কিংবা চট্টগ্রামের মতো শহর কিংবা যেসব শিল্প কারখানায় বিদ্যুৎ দেওয়া হয় সেইখানে কি ঘাটতি পড়তে পারে? এখন মানে শিল্প কারখানার বিদ্যুৎ আর শহরের বিদ্যুৎ কিন্তু এক না। তখন শিল্প কারখানায় বিদ্যুৎ মোটামুটি হয়তো মানে দিচ্ছে, আর শহরের বিদ্যুৎ যেটা সেটা হলো যে দেখা যাচ্ছে যে এটার যে ঢাকা শহর বা চট্টগ্রাম শহরে যেভাবে দিচ্ছে গ্রামাঞ্চলে সেভাবে দিচ্ছে না। এটা যদি সমন্বয় এটা করতে পারে সরকার হলো যদি মানে আলাপ আলোচনার মাধ্যমে এটার সমন্বয় করা তো সম্ভব। জি, আরেকটা বিষয় আমরা দেখলাম যে বিএনপির একটি উচ্চ পর্যায়ের একটা কমিটি চীন সফর করছেন। আমরা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, চীনের সম্পর্ক, এটা দীর্ঘদিন ধরে আলোচনায়। এই যে উচ্চ পর্যায়ের টিম যেটা বিএনপির উচ্চ পর্যায়ের, তিনি বিএনপি মহাসচিবও এইটাতে যোগদান করেছেন, এই সফরকে কিভাবে দেখছেন? চীনের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপির উচ্চ পর্যায়ের টিম পরিদর্শন কিংবা এই যে সেখানে যাওয়ার বিষয়টি, সেটিকে কতটা ভূমিকা রাখবে? এখন দেখেন চীন তো বাংলাদেশকে প্রথমে স্বীকৃতি দেয়নি, এবং 1975 পরবর্তী কিন্তু চীন স্বীকৃতি দিল, এবং চীনের সাথে সম্পর্ক উন্নয়নে কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা যে জিয়া রহমান ওনার কিন্তু মানে যথেষ্ট ভূমিকা ছিল। তো এখন এবং এই যে ফখরুল ইসলাম সাহেব যে চীন সফর করছেন সেখানেও কিন্তু তিনি এই প্রসঙ্গটা উত্থাপন করেছেন। তারপরে ধরেন এখন আমাদের সাথে যে ভারতের সাথে যে মানে ইস্যু, সেটা হলো যে রোহিঙ্গা ইস্যু, আর একটা হলো যে তিস্তা
যে বাদ তিস্তা চুক্তি, তিস্তা চুক্তি, তিস্তা পানি চুক্তি, পানি বন্টন। তো এই দুটি বিষয় নিয়েও কিন্তু সেখানে আলোচনা হয়েছে যে রোহিঙ্গা ইস্যুতে ফখরুল ইসলাম সাহেব চীনের সমর্থন চেয়েছেন এবং তিস্তা পানি বন্টন ইস্যুতেও তারা যে চীন যে অফার দিয়েছে সেটার ব্যাপারে বলেছে যে এই সরকার হচ্ছিল ইতিবাচক, তাহলে হয়তো একটা চুক্তি হওয়ার পথ প্রশস্ত হয়েছে এটা বলা যায়। তাছাড়া বলতেছে যে এই যে আমাদের হলো যে নগর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, গ্রামীণ উন্নয়ন, এসব ব্যাপারে মানে চীনের থেকে আমরা হয়তো শিক্ষা নিতে পারি, এসব আলোচনা হয়েছে আর কি। আর আমাদের যে এই চীনের সাথে যে বাণিজ্য, এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের চীন হয়েছিল সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং দীর্ঘদিন সবচেয়ে বেশি ইম্পোর্ট করি আমরা সবচেয়ে বেশি ইম্পোর্ট করি এবং এটা কিন্তু দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে আর কি। তো এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে দেখা যাচ্ছে যে এই যে মানে দেশের যে উন্নয়নের ক্ষেত্রে তো ধরেন এই যে বাণিজ্যের একটা অবদান থাকে বা ভূমিকা থাকে, সেটা হয়তো অব্যাহত থাকবে আর কি। তো যাই হোক, সার্বিক বিবেচনায় দেখা যাচ্ছে যে উনি ওনার এই সফরের সময় গতকালই বোধহয় যে চীনের যে ভাইস প্রেসিডেন্ট এই যে সেনজেন বোধহয় নাকি, আবার যে ওদের কমিউনিস্ট পার্টির যে আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী, এই দুইজনের সাথে তাদের মানে পুরো প্রতিনিধি দলের বৈঠক হয়েছে এবং সার্বিক বিবেচনায় বলা যায় যে এই বৈঠক মানে এবং আলাপ আলোচনা যেটা এটা হলো যে উভয় দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। জি, আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে রয়েছে। একটা বিষয় যদি আপনি আমাদেরকে জানান যে এই যে মাঝখানে অধ্যাদেশ বাতিলগুলো নিয়ে বেশ আলোচনা হলো, সংসদে হলো, বাইরে রাজপথে আন্দোলনের হুমকি। অনেকে বলছেন অধ্যাদেশ বাতিল নিয়ে বিশ্লেষকরা তাদের মত সব সরকারই আসলে পুলিশকে ব্যবহার করতে চায়, এই কারণেই হয়তো তারা অধ্যাদেশগুলো ঠিকঠাকভাবে হুবহু পাশ করেনি। সরকার কি আসলে এই পুলিশকে ব্যবহার করতে চায়? মানে এই যে অধ্যাদেশটা যেটা সংশোধনের বা সংস্কারের প্রস্তাব উঠেছিল বা যেটা পুলিশ অধ্যাদেশ করা হয়েছিল সেটা হুবহু পাশ করা হলো না কেন? না, এখন দেখেন যে অধ্যাদেশ যেটা করা হয়েছে, এখন এই অধ্যাদেশগুলো অনেক অধ্যাদেশ তো 122টা না 124টা 133টা অধ্যাদেশ করেছে। এখন যে এত স্বল্প সময়ের মধ্যে 133টা অধ্যাদেশ, এটাও তো হচ্ছিল সঙ্গত না। এবং হচ্ছিল তারা যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা, এই গভর্নমেন্টটা হচ্ছিল যে জাস্ট হচ্ছিল নীতি নির্ধারণী কোনো বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে না। তারা যে অধ্যাদেশে যে হাত দিল যে এবং অধ্যাদেশ করার মতো যে কার্যক্রম গ্রহণ করলো, আমার মনে হয় এটাই হয়তো যুক্তিসঙ্গত হয় নাই। আর এটা মানে অধ্যাদেশ এই সরকার যতগুলো অধ্যাদেশ বাতিল করেছে, বিগত যে 111 গভর্নমেন্ট যখন ছিল তখন তারা যতগুলো অধ্যাদেশ করেছে তার 2/3 কিন্তু আওয়ামী লীগ কিন্তু বাতিল করেছে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সরকারের বাতিলের সংখ্যা তো খুবই কম। তো আমার মনে হয় যে অধ্যাদেশগুলো আরও হলো যে পুনঃ পরীক্ষা করে তারপরে হলো যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ঠিক হবে আর কি। কিন্তু এই অধ্যাদেশ বাতিল নিয়ে যে বিরোধী দলের যে আন্দোলন কিংবা তারা রাজপথে যাওয়ার যে হুঁশিয়ারি দিয়েছে কিংবা রাজপথে 2-3টি প্রোগ্রামও করেছে, এইটা কি আসলে সংসদে আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া সম্ভব ছিল? এটা সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব এবং সংসদে আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত আর কি। অধ্যাদেশ নিয়ে কেন আন্দোলন হবে? অধ্যাদেশ ধরেন যেহেতু কমিটি করে দেওয়া হয়েছে, কমিটি একটা মানে আমার মতে হলো যে এই কমিটিকে আরও সময় বাড়িয়ে দেওয়া উচিত এবং আরও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তারপরে তারা তাদের প্রতিবেদন যদি দেয়, তাহলে যেটা হচ্ছিল একান্ত প্রয়োজন সেই অধ্যাদেশ থাকবে, আর যেটার প্রয়োজন নাই সেটা থাকবে না। এই যে জ্বালানি সংকটের আমরা একটা সংকটময় মুহূর্তে আছি, এইটা নিয়ে কি সব রাজনৈতিক দল কিংবা সংসদে এই যে অনেকে বলছিলেন যে বিরোধী দলের নেতাও সেদিন বলছিলেন দেশের এখন সবচেয়ে বার্নিং ইস্যুটা হচ্ছে জ্বালানি সংকট, এইটা নিয়ে কি আসলে সব রাজনৈতিক দলগুলোর কোনো বৈঠক হওয়া উচিত? বৈঠক হলে তো ভালো। যেমন আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে দেখেছি যে তাদের যখনই কোনো ন্যাশনাল ক্রাইসিস হয় তারা কিন্তু মানে সরকারি দল, বিরোধী দল এবং সব রাজনৈতিক দল একসাথে বসে তারপরে আলাপ আলোচনার মাধ্যমে এটা ব্যাপারে কর্মপন্থা ঠিক করে। তো আমাদের যে সরকার যদি ধরেন এই ব্যাপারে যদি সকল দলকে যদি ডাকে, তাহলে তো এটা আমার মনে হয় এটা ইতিবাচক হিসেবে আমরা দেখব। জি, অসংখ্য ধন্যবাদ জনাব ইকতেদার আহমেদ আজকে সময় দেওয়ার জন্য। জি, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।